বাংলা এবং বিশ্ব সাহিত্যের গল্প ভাণ্ডার সমস্ত শ্রোতাদের কাছে পৌঁছে দিতেই আমাদের এই বিশেষ প্রতিবেদন। আমাদের আজকের গল্প আতঙ্কের দ্রাঘিমা। গল্পটি রচনা করেছেন রীমা গোস্বামী দাস। আমরা গল্পটি সামান্য পরিবর্তন করেছি, কিন্তু মনে রাখবেন গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। লেখিকা রীমা গোস্বামী দাস গল্প সম্বন্ধে আমাদের জানান। নমস্কার, আমি রীমা গোস্বামী দাস, বর্তমানে দুর্গাপুরে থাকি। লেখালেখি আমার পেশা এবং নেশা। আতঙ্কের দ্রাঘিমা গল্প আমি লিখেছি হয়তো খুব বেশি দিন হবে না, কিন্তু রাজস্থান ভ্রমণের সময় আমি বিভিন্ন জায়গা, বিভিন্ন ভাঙা অট্টালিকা, বিভিন্ন ধরনের যে মনুমেন্টস গুলো দেখেছি, সেগুলো দেখার পরে আমার কোথাও না কোথাও একটা মনে ইচ্ছা ছিল যে আমি এরকম একটা হরর কিছু লিখবো। গল্পটা আপনারা শুনুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। টিম স্টোরি ওয়ার্ল্ডের পক্ষ থেকে লেখিকাকে অসংখ্য ধন্যবাদ এই পর্বে আমাদের পাশে থাকবার জন্য। গল্পের বিভিন্ন চরিত্রে চিত্রার ভূমিকায় স্বাগতা মন, জয়িতার ভূমিকায় রূপা দত্ত চৌধুরী, শান্তনুর ভূমিকায় পার্থ চৌধুরী, জ্যোতিষীর ভূমিকায় অভিষেক ব্যানার্জি। গল্প পাঠ গল্পের সূত্রধার কুমার মান সিং ও আবিরের ভূমিকায় আমি সুমন মিত্র। পোস্টার নির্মাণ টিম শ্যাডোপিক। শুরু হচ্ছে আতঙ্কের দ্রাঘিমা। আবির আর চিত্রার হানিমুনটা আগে থেকেই প্ল্যান করা ছিল। তাই বিয়ের পর কোনো মতে আবিরের মা জয়িতার জোড়াজুড়িতে অষ্টমঙ্গলা করেই ওরা দুজন ছুট দেয় রাজার দেশ রাজস্থানের দিকে। প্ল্যান বলতে রাজস্থানের বিভিন্ন স্থান এলেবেলেভাবে ঘুরবে, তারপর ফিরে আসবে কলকাতা। চিত্রা নামটা আপাদমস্তক বাঙালি হলেও সে জন্মসূত্রে একজন পুলিশ। ওর আসল নাম মার্থা। আবির আগের বছর বেড়াতে যায় পোল্যান্ডে তার দিদি অতসীর কাছে। অতসী ওর স্বামী সমীরের চাকরির সূত্রে পোল্যান্ডে গেছে কয়েক বছর আগে। আবির পোল্যান্ডে যাবার পরই আলাপ হয় দিদির প্রতিবেশী মার্থার সাথে। সহজ সরল মার্থাকে ভালো লেগে যায় ব্যবসায়ী আবিরের। তারপর জাঁদরেল মা জয়িতার সাথে রীতিমতো যুদ্ধ করে গেটের অনেক টাকা বারবার পোল্যান্ড যাওয়া আসায় খরচ করে শেষে আবির সফল হয় মার্থাকে পেতে। মার্থা হতে পারে বিদেশিনী, কিন্তু একদম চুলবুলি আর বাবলি টাইপের মেয়ে। কোনো রকমের কেতা নেই ওর মধ্যে। আবিরকে পেয়ে ও খুব খুশি। তাই আবিরের মায়ের ইচ্ছায় নিজের নামটা পর্যন্ত পাল্টে ফেলেছে। মার্থা পরিচিত হয়েছে চিত্রা নামে, যদিও নামটা নাকি ওর ভারী পছন্দ হয়েছে। চিত্রা পোল্যান্ডে একাই থাকতো, ওর কেউ নেই। জ্ঞান হয়ে থেকেই ও অনাথ। একটা অরফ্যানে বড় হয়ে ওঠা মার্থার আবিরের সাথে বিয়ে ফাইনাল হওয়ার পর আবিরের দিদি অতসীর কাছে বাঙালি কালচার আর ভাষা সবকিছু শিখতে হয়েছে। যদিও বাংলা ভাষা মার্থা এখন খুব ভালোই বোঝে আর বলতেও পারে, তবে লিখতে একদমই পারে না। বিয়ের ঠিক 1 মাস আগেই অতসী আর ওর হাজবেন্ড সমীর চলে আসে কলকাতায়, সঙ্গে পাত্রী চিত্রা। আবির চিত্রাকে কলকাতা আসার পর থেকেই বহু জায়গা ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েছে। তারপর বই পোকা চিত্রাকে সোনার কেল্লা উপন্যাসটির ইংরেজি ভার্সন এনে দিতেই সেটা পড়া মাত্র চিত্রা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে ওরা হানিমুন করতে ওখানেই যাবে। আবিরও রাজি হয়ে যায়, কারণ জয়সলমীর জেলার নামটার সঙ্গে কিছুটা পরিচিত হলেও ও নিজে কখনো যায়নি রাজস্থান। আবিরের মা কোনোদিন ভাবেনি একমাত্র ছেলের এভাবে অন্য দেশের মেয়ের সাথে বিয়ে হবে। আবিরের বড় প্রমোটারির ব্যবসা, মোটের ওপর ওকে এলিজেবল ব্যাচেলার বলাই যায়। আবিরের মা জয়িতা একটা শঙ্কা নিয়েই ছেলের ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন। আত্মীয় স্বজনরা কেউ কেউ বলল বৌমা ভালো হয়েছে,
আবার কেউ কেউ মুখ টিপে হেসে সমালোচনা করল। মন খারাপগুলো বুকে চেপে জয়িতা ছেলের মন রেখেছে, কারণ আবির যদি সব ছেড়ে ছুড়ে চলে যেত মেয়েটার কাছে, তাহলে জয়িতার 2 সন্তান অতসী আর আবির দুজনেই প্রবাসী হয়ে যেত। এই এত বড় বাড়ি, এত সম্পত্তি তাহলে কে ভোগ করত? শান্তনু, মানে জয়িতার স্বামী, হার্টের পেশেন্ট, ওর জন্যও চিন্তা হয়। তাই বেশি অশান্তিতে যায়নি জয়িতা। না হলে বিনা যুদ্ধে কোনোদিন কাউকে ছাড়েনি জয়িতা রক্ষিত। চিত্রা আর আবির প্রথমে যায় জয়পুর, সেখান থেকে উদয়পুর হয়ে চিত্তোর। চিত্তোর থেকে অনেক দূরে রাজ্যের উত্তর পশ্চিম প্রান্তে থর মরুভূমির কোল ঘেঁষা জয়সালমীরের হলুদ বালু পাথরে তৈরি সোনার কেল্লা। যখন ওরা রওনা হয় তখন ওরা জানতো না যে কি ভয়াবহতা ওদের জন্য অপেক্ষামান। চিত্তোর থেকে যোধপুর বা বিকানের না গিয়ে ওরা সোজা জয়সালমীরের রাস্তা ধরে। কারণটা চিত্রার সোনার কেল্লা যাবার ব্যাকুলতা। প্রায় 300 কিলোমিটার পথ, তবে রাস্তা খুব ভালো, তাই গাড়িতে 6-6.5 ঘন্টার বেশি লাগেনি। ওরা যাযাবরের মতো ঘুরছে, কোনো প্ল্যান বা ট্যুরিস্ট গাইড ছাড়াই। দুজনে যেখানেই যাচ্ছে সেখানকার সার্কিট হাউসে থাকছে। রাজস্থানের সব সার্কিট হাউসই বেশ রাজকীয়। সোনার পাথরে সূক্ষ্ম কারুকার্য করা জয়সালমীরের সার্কিট হাউসটা দেখার মতো। চিত্রার নজর নতুন এই অভিনব রাজকীয় স্থান দেখতে, কিন্তু আবিরের মন পড়ে আছে পোল্যান্ড মেয়েটির শরীরের বিভাজিকাতে। আবির যত চায় চিত্রাকে একটু নিভৃতে নিজের মতো করে পেতে, ততই চিত্রা ব্যস্ত হয়ে পড়ে বেড়াতে। জয়সালমীর পৌঁছে ওরা প্রথমেই চলে যায় পশ্চিমে, 50 কিলোমিটার দূরে সম নামে একটি ছোট্ট গ্রামে। সেখানে প্রকৃতির দাক্ষিণ্যে বহু যুগ ধরে বালি জমে জমে এখন পাহাড়ের আকার নিয়েছে। তার চূড়ায় সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখে চিত্রা আবিরকে 1000 বার ধন্যবাদ জানায় এত সুন্দর একটা অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। চিত্রা বায়না করে বালির পাহাড়ে ওঠার জন্য, কিন্তু সেই বালির পাহাড়ে চড়া মানুষের সাধ্যাতীত। জিপও সাঁ করে কয়েকশো ফুট উঠে তারপর ওপর থেকে সোজা নিচে ঝাঁপ মারে। নিচে বালি থাকায় গাড়ি ও আরোহীরা অক্ষত থাকে বটে, কিন্তু ঝাঁকুনিতে মনে হয় জীবন বিপন্ন হয়ে গেছে। আবির রিস্ক নেয় না, কিন্তু চিত্রা আনন্দ উপভোগ করে। সব কষ্ট ওর তুচ্ছ মনে হয় যখন চোখের সামনে আদিগন্ত হলুদ বালুর সমুদ্রের মধ্যে সারাদিনের কর্মক্লান্তির পর দিনমণি রক্তবর্ণ ধারণ করে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে শুরু করে। আবির তাড়া লাগায় ওদের ফিরতে হবে আশ্রয়ে। তারপর চিত্রা আর আবির রওনা দেয় সার্কিট হাউসের দিকে। পথে আস্তে আস্তে অন্ধকার যেন ঝাঁপিয়ে পড়ে। সন্ধ্যায় ওরা স্থানীয় একটি ছেলের সঙ্গে বাঞ্জারা প্রোগ্রাম দেখতে যায়। রাজস্থান ট্যুরিজম অতিথিদের জন্য বালির ধারে তাঁবু খাটিয়ে লোকনৃত্য ও লোকগীতি সমেত নৈশাহারের আয়োজন করে। চিত্রাও যোগ দেয় রাজস্থানের নৃত্যশিল্পীদের সঙ্গে। সেখানে কয়েক পাত্র মদ সেবন করে আবির অপেক্ষা করে কখন তার প্রিয়তমা ফিরতে রাজি হবে। কয়েক ঘন্টা পর মাথার উপর হাজার হাজার ঝলমলে তারা আর দুদিকে অজস্র জোনাকির ঝিকমিক দেখতে দেখতে দুজনে ফিরতে থাকে সার্কিট হাউসের দিকে। কিন্তু ওরা কেউ নোটিস করেনি একটা কালো ছায়া সর্বদা তাদের ফলো করে যাচ্ছে। সার্কিট হাউসে পৌঁছে চিত্রা স্নান করতে যায়। চিত্রার অভ্যাস রাতে স্নান সেরে ঘুমোতে যাবার। বিদেশি হওয়ায় তার অভ্যাসের সাথে আবিরের বিস্তর ফারাক। এদিকে উসখুস করছে আবির। এত অপেক্ষা কি আর সহ্য করা যায়? বাধ্য হয়ে চিত্রাকে সে হাঁক লাগায়। আরে আর কতক্ষণ লাগবে? চিত্রা বলে,
Only 10 minutes, baby. আবির রেগে যায়। ও বাথরুমে দরজার কাছে গিয়ে চেঁচায়, হোয়াট? তুমি এখনো 10 মিনিট নেবে? এত দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারো তুমি? 5 মিনিটের মধ্যে যদি তোমাকে না দেখতে পেয়েছি তাহলে আজকেই আমাদের হানিমুন ক্যান্সেল। ভেতর থেকে চিত্রা সাড়া দেয়, I'm so sorry, আবির। যত তাড়াতাড়ি সম্ভব আমি স্নান সেরে আসছি, বেবি। জাস্ট ওয়েট। গো টু হেল বলে বারান্দার দিকে চলে যায় আবির। কিছুক্ষণ পর বাথরুম থেকে নাইট ড্রেস পরে বেরিয়ে এসে চিত্রা আবিরকে হাঁক দেয়, বেবি, তুমি কোথায়? আবির ফিরে এসে বিছানায় বসে। চিত্রা মন দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে প্রসাধন করছে, আর সেই সব এতক্ষণ ধরে মন দিয়ে আবির দেখছে। আবির চিত্রাকে বলে, আর ক্রিম বা স্নো না মাখলেও চলবে হানি, এমনিতেও তুমি সুন্দরী, তোমাকে পেতে তো আর কম কাঠখড় পোড়াতে হয়নি। আমার মা জানো তো কত রাগী, এবার এই অধমের কাছে একটু এসে করুণা করো। চিত্রা মুচকি হেসে এগিয়ে আসে আর আবিরকে চাপটে ধরে বলে, তোমার মতো হ্যান্ডসাম, ড্যাশিং, ড্যাম সেক্সি ইয়াং ম্যানই তো আমার স্বপ্নে আসতো। এই ইন্ডিয়ান ছেলেকে আমার খুবই পছন্দ হয়েছে। সাধারণ প্যানপ্যানে গায়ে পড়া ছেলে যে আমার পছন্দ নয়, মিস্টার হাজব্যান্ড। আবির চিত্রার মুখটা হাত দিয়ে বন্ধ করে দেয়। ও ঠোঁট দুটো ঘুরে বেড়ায় চিত্রার কাঁধ জুড়ে। ঠোঁটের কোনায় একটা বাঁকা হাসির রেখা ফুটিয়ে মনে মনে আবির বলে, আই ওয়ান্ট প্লেজার ফ্রম ইউ এনি কস্ট, বাই ক্রুক অর হুক। বিয়ে না করলে কি পেতাম? রাজার দেশ রাজস্থানের সার্কিট হাউসে পেলব বিছানায় দুটি যৌবনময় শরীর, একে অপরের সঙ্গে তারা ব্যস্ত আদিম ক্রিয়ায়। রাত ভোর ভালোবাসাবাসি করে ক্লান্ত হয়ে ওরা ঘুমিয়ে পড়েছে। মাঝরাতের দিকে ঘুমন্ত অবস্থাতেই চিত্রার মনে হয় কেউ যেন ঠিক মাথার ওপরের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছে। তার প্রখর দৃষ্টি যেন ভেদ করে যাচ্ছে চিত্রার সমস্ত সত্তাকে। চিত্রা অন্যরকম কিছু অনুভব করে, যেন কিছু অপার্থিব ওর ঘাড়ের ওপর নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু ও চেষ্টা করেও চোখ খুলতে পারছে না। ঘুমের একটা ঘোর যেন গিলে ফেলেছে ওকে। সকালে ঘুম ভেঙে একটা মানসিক খচখচানি থাকলেও আবিরকে কিছু বলে না চিত্রা। আবির ব্যাপারটা কেমন ভাবে নেবে সেটাও তো জানে না। ওরা ব্রেকফাস্ট করেই রওনা দেয় সোনার কেল্লার দিকে, কিন্তু হতাশ করলো সোনার কেল্লার এখনকার অবস্থা। যেটা দেখতে এখানে আসা, যেটার প্রতি একটা অদৃশ্য মোহ চিত্রা অনুভব করছিল, তার অনেকটাই কমে গেল যখন প্রবেশদ্বারের সামনে একদল গাইড কাম দালাল ওদের আক্রমণ করলো। আবিরের মনে হলো তীর্থক্ষেত্রের পাণ্ডাদের কথা, এরাও যেন ঠিক সেই রকম। কেল্লা ঘুরতে ঘুরতে আবির অবাক হলো দেখে দুর্গের ভিতর এখনো অনেকগুলি পরিবার বসবাস করে, যার ফলে এই বিচিত্র পরিস্থিতির উদ্ভব হয়েছে। আবিরের কোনো আন্দাজই ছিল না যে সোনার কেল্লার ভিতরে মানুষ রেগুলারলি বসবাস করতে পারে। চিত্রা গাইড মারফত জানতে পারে এদের পূর্বপুরুষ দুর্গধিপতির অনুচর ছিলেন এবং সেই অধিকারে তাদের পরিবার দুর্গের গোড়াপত্তন থেকেই সেখানে থাকে। গুটি দশেক পরিবার থেকে বাড়তে বাড়তে এখন প্রায় 1000 মানুষ বাস করে। এরা নিজেদের উত্তরাধিকারিত্বের দাবি ছাড়তে নারাজ, কিন্তু এত লোকের চাপে দুর্গের পরিকাঠামো ভেঙে পড়েছে। দুপুর গড়িয়ে এলো। চিত্রা আর আবির কেল্লার ভিতরে রাজকীয় স্টাইলের রেস্তোরাঁতে লাঞ্চ করলো। খাওয়া দাওয়ার পর চিত্রা ওখানকার হস্তশিল্প হাটে কেনাকাটা করলো।
কিছু পুতুল, ট্রলি, সাইড ব্যাগ আর মুখোশ। যদিও আবির মানা করে বলল, এই চিত্রা, এসব কেন কিনছো? জানো তো আমার মা খুব চুজি, উনি একদম এইসব চিপ জিনিসপত্র পছন্দ করবেন না। কিন্তু চিত্রা বলল, এখানকার এই গরিব মানুষগুলো এই জিনিসপত্র বিক্রি করেই পেট চালায়, তাই সব টুরিস্টদের কিছু কিছু কেনা উচিত এদের থেকে, এতে ওদের সাহায্যও করা হবে। আবির আর বাধা দিল না। এ দেশের কালচার সম্বন্ধে চিত্রার স্বচ্ছ ধারণা নেই, তাই এখন ও যেটা করছে করুক, আবিরের মা ঠিক শিখিয়ে নেবে বউকে। সোফায় হেলান দিয়ে বসে আছে জয়িতা রক্ষিত। বিয়ের শেষে মেয়ে অতসী চলে গেছে পোল্যান্ডে। জয়িতা ভাবে, চিত্রা তো পোল্যান্ডেরই মেয়ে, এ দেশে তো সে আগে কোনোদিন আসেনি। তবে কেন জ্যোতিষী বৌভাতের রাত্রে নববধূকে দেখে বললেন এই মেয়েই জয়িতার কাল হয়ে ফিরে এসেছে? ছেলে বউ মধুচন্দ্রিমা পালনে সেই রাজস্থানে গেল। জয়িতা একবার মানা করে বলেছিল সিঙ্গাপুর যেতে। তারপর চিত্রার আগ্রহ দেখে জয়িতার মানা করেনি। তাছাড়া জয়সলমেরের সেই দিনগুলো এখন তো অতীত, এখন কি আর বিপদ হতে পারে? সেটা ভেবেই জয়িতা বাধা দেয়নি। আজ সন্ধ্যার একটা ঘটনা তার মধ্যে ভয়ের অনুভূতি সৃষ্টি করেছে। সন্ধ্যায় ছেলের বেডরুমে একবার গিয়েছিল জয়িতা। বিয়ের গিফটগুলো একদিকে রেখে আসতে বলেছিল কাজের লোককে। সেটা ঠিকঠাক হয়েছে কিনা দেখতে গিয়ে হঠাৎই আবির আর চিত্রার বিশাল ছবিটা, যেটা অতসী ওদের গিফট করেছে, ওটার দিকে চোখ পড়তেই মনটা কু ডেকে উঠেছিল। ছবিতে চিত্রার চোখে আজ যেন কিছু একটা ছিল। চিত্রার মধ্যেই আগের জন্মের কুকর্মকে দেখতে পেয়ে গেছে আজ জয়িতা। সেই মুখ, সেই চিহ্ন আগে কেন লক্ষ্য করেনি? তবে কি যেচে বিপদ ডেকে আনলো? রাজস্থানে হানিমুন যাওয়ার কথা শুনে আবির আর চিত্রার দেওয়ালে টাঙানো এই ছবিটা অতসী এডিট করে রাজস্থানী বরবধূর রূপ দিয়ে তৈরি করিয়েছে। জয়িতার দেখা হয়নি ব্যস্ততাতে। এখন এই ছবিতে রাজবাড়া বধূ রূপে চিত্রাকে দেখে জ্যোতিষীর কথা মনে পড়ে যাচ্ছে ওর। এখন কি করবে জয়িতা? চিত্রা বিদেশিনী বলে বোঝা যায়নি যে ওই সেই মায়া, জয়িতার পরম শত্রু মায়া। এখন রাজস্থানে গিয়ে কি ওর মনে পড়ে যাবে আগের জন্মের কথা? ও কি জয়িতাকে চিনে নেবে? সোফায় বসে নানান রকমের চিন্তা করে ওর সারা শরীরে জ্বালা ধরছে। আর এই জ্বালা একটা জিনিসেই কিছুটা হলেও মিটতে পারে, আর সেটা হলো একটা পুরুষ শরীর। তার নিজের স্বামীর দ্বারা যে সেটা সম্পূর্ণ হবে না সেটা সে জানে। বয়সে অনেক বড় একজন লোককে বিয়ে করার আসল কারণটা যে শুধুই অর্থ আর ক্ষমতা, সেটা তার চেয়ে ভালো আর কেই বা জানে। শুধুই পাওয়ার লোভ। লোভ জন্ম জন্মান্তর ধরেই জয়িতার সঙ্গী। শরীর ত্যাগ করলেও আত্মা লোভ ত্যাগ করতে পারেনি। এবার কথা হলো, আতঙ্ক কি ছেলের বউয়ের নাম নিয়ে ফিরে এলো জয়িতার সাথে বদলা নিতে? জয়িতার ভালো লাগে শান্তনুর অসুস্থতার সুযোগে বাড়িতে জিগালো ডেকে এনজয় করতে। আর সেটা কেবলমাত্র শারীরিক সম্পর্ক করেই নয়, জিগালোকে মোটা অঙ্কের অর্থ দিয়ে তাকে রীতিমতো শুষে নেয় জয়িতা। সেটা কখনো জ্বলন্ত সিগারেটে ছ্যাঁকা, অথবা কামড়ে আঁচড়ে ক্ষত বিক্ষত করা। জয়িতার দেওয়া যন্ত্রণায় পুরুষ শরীরে যে ছটপটানি, যে আর্তনাদের সৃষ্টি হয়, সেটাই তার কামকে শান্তি দেয়। ছেলে আবির সবটা না জানলেও বেশ কিছুটা জানে মায়ের রুচিবোধ সম্বন্ধে। আবির প্রমোটার, তাই রাত করে বাড়ি ফেরে, ব্যস্ত থাকে খুব।
আবির কিন্তু কোনো মেয়েবাজিতে নেই। ও চতুর ব্যবসায়ী হলেও ঢিলা ক্যারেক্টারের নয় ওর মায়ের মতো। মায়ের কদর্য দিকটা জেনেও আবির কোনো এক অজ্ঞাত কারণে কিছু বলে উঠতে পারে না। আর বলবেই বা কি করে? সবকিছু তো এখন মায়েরই নামে। মা যদি ওকে ব্যবসা থেকে সরিয়ে দেয়। বাবা শান্তনু রক্ষিত মাটির মানুষ, জীবনে একটাই ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আর সেটা হলো নিজের হাঁটুর বয়সী জয়িতাকে বিয়ে করা। সে তখন একবারও ভাবেনি যে নিজের থেকে এত ছোট বয়সের একটা মেয়েকে বিয়ে করলে আগামীকাল কি ফল ভোগ করতে হবে। যদিও জয়িতা কোনো রকম অযত্ন করে না স্বামী, শান্তনুকে ভালোবাসে, যত্ন নেয়, তবে কোথাও একটা অন্ধকার অতীত, কিছু ধোঁয়াটে মুহূর্ত আর অনেক হাহুতাশ লুকিয়ে আছে স্ত্রীর মধ্যে, সেটাও অনুভব করতে পারে শান্তনু। জয়িতার জন্ম বাংলাদেশের কক্সবাজার এলাকায়। তারপর ওর বাবা মা চলে আসে এদেশে। এখানে এসে হাওড়ার দিকে একটা ঝুপড়িতে মাথা গুঁজে কোনো মতে ছিল ওরা। জয়িতার রূপ ছিল আগুনের মতো, আর তার সাথে ব্যক্তিত্বও ছিল ভীষণ। বাপ মায় আলোচনা করত, এই গরিবের ঘরে এমন রানীর মতো মেয়ে কি করে জন্ম নিল। কিন্তু উত্তর পেয়েছিল জয়িতা নিজে, যখন ওর বয়স মাত্র 16। এক রাতে ঘুমের মধ্যেই দেখেছিল নিজের জন্মান্তরের দৃশ্য। মরুভূমির দেশ, বেলে পাথরের হাভেলি, জৈন মন্দির আর সেই নির্মম হত্যার দৃশ্য। যে হত্যাকাণ্ডের মূল হোতা ছিল জয়িতা নিজে। প্রথম দিকে ভয় লাগতো, তারপর ধীরে ধীরে ধোঁয়াশা সরে গিয়েছিল। মনে পড়ে গিয়েছিল ওর অতীত জীবনের কথা। তখন থেকেই একটা উদগ্র কামনা সৃষ্টি হয়েছিল যে ওকে আবার বড়লোক হতে হবে, আবার রানী হয়েই বাঁচতে হবে। কালীঘাট মন্দিরে জয়িতাকে প্রথম দেখেছিল শান্তনু। জয়িতার বাবা হাতে পায়ে পড়ে যায় শান্তনু। মেয়েকে এই পাত্রের হাতে তুলে দিলে যে মরেও শান্তি। 40-এর দোরগোড়ায় দাঁড়ানো শান্তনু রক্ষিত বড় লোক। অর্থ প্রতিপত্তি কোনোটারই অভাব নেই। একা মানুষ শান্তনু, তাই বিয়েটা করেছিল জয়িতা। একে একে কোলে এসেছিল অতসী, তারপর আবির। ঝুবড়ি থেকে বাবা মাকেও এনে রেখেছিল নিজের কাছে। এত সব সুখের মধ্যে একটাই কাঁটা ছিল, নিজের জন্মান্তরে সেই প্রতিশোধের ভয়। তখন থেকেই তাবিজ, কবজ আর জ্যোতিষীতে আস্থা জয়িতার। কিন্তু একবারও ভাবেনি যে সারাটা জীবন ভালো করে কাটিয়ে শেষে এই 41 বছর বয়সে তার সামনে এসে হাজির হবে জন্মান্তরের শত্রু মায়া। জয়িতার এখন রাগ হচ্ছে আবিরের ওপর। এদেশে কি মেয়ে ছিল না যে বিদেশ থেকে মায়ের মৃত্যুকে ডেকে নিয়ে এলো সে? আর ঠিক এদেশে এসেই তার জয়সলমের যাবার ইচ্ছাও জাগলো। এবার ওখানে গিয়ে যদি সব মনে পড়ে যায়, মার্থা ওরফে চিত্রার, ও যদি বুঝে যায় ওই মায়া, আর জয়িতা হচ্ছে রানিসা। জয়িতা ঠিক করে আবির আর চিত্রা মধুচন্দ্রিমা থেকে ফিরলেই চিত্রাকে শেষ করে দিতে হবে। আগাছাকে বাড়তে দিলেই সে মহিরুহ হয়ে শেষ করে দেবে জয়িতাকে। জয়িতা আগের জন্মেও হারেনি, আর এ জন্মেও হারবে না। তাই সমস্ত রাগ আর জয়িতা জিগালোটার উপর ঝেড়ে দেয়। 20,000 টাকার বিনিময়ে জিগালোটা সারা রাত ধরে পায় অজস্র সিগারেটের ছেঁকা আর কালশিটের দাগ। জয়সলমেরের সার্কিট হাউসে নরম শয্যায় ঘুমাতে ঘুমাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল চিত্রার। চোখ মেলে তাকাতেই আলো আঁধারির পরিবেশের সামনে চাদর ঢেকে ঘুমিয়ে থাকা আবিরের খোলা পিঠটা নজরে এলো। উপুর হয়ে অঘোরে ঘুমাচ্ছে আবির। চিত্রা নিজেকে এগিয়ে নিয়ে এলো আবিরের কাছে। এক মনে দেখতে লাগলো ওকে। মনে মনে ভাবলো, পোল্যান্ডে এত পুরুষের মধ্যে কই
কাউকে তো এত কাছের মনে হয়নি কোনোদিন। আবিরকে দেখেই কেন প্রেমে পড়তে ইচ্ছে হলো তার? এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে আদিম ইচ্ছেটা আবার চাগার দিয়ে উঠল। আবিরের উন্মুক্ত পিঠে মাথা রেখে চুপচাপ শুয়ে আছে চিত্রা। সোনার কেল্লা দেখে থেকে আর কোথাও যাওয়া হয়নি তার, কারণ সারাটা দিনই তারা দুজন এই সার্কিট হাউসের মধ্যেই ঢুকে আছে। চিত্রা সারাদিনের কথা ভেবে মনে মনে হাসল। আবিরকে জৈন মন্দির দেখবার জন্য অনেক পীড়াপিড়ি করলেও আবির কিন্তু যেতে রাজি হয়নি কোথাও। ও নাকি মধুচন্দ্রিমাতে এসে সারাটাক্ষণ নিজের শরীরে চিত্রাকে অনুভব করতে চায়। আবির ব্যবসায়ী মানুষ, কলকাতা ফেরার পর কি তার অত সময় থাকবে যে চিত্রার সাথে কয়েকটা ঘনিষ্ঠ মুহূর্তে বিলীন হয়ে থাকবে? এটাই তো সুযোগ সব ভুলে কাছাকাছি আসবার। আবিরেরও ঘুম ভেঙে যায়। ও চিত্রাকে আবিষ্কার করে নিজের পিঠের ওপর। অদম্য ইচ্ছেটা আবার চাগার দিয়ে ওঠে সাথে সাথেই। চিত্রাকে এক ঝটকায় বিছানায় টিপে ধরে আবির। ওর হাত ঘুরে বেড়ায় চিত্রার শরীরময়। আবিরের ঠোঁটে খেলে যায় মৃদু দুষ্টু হাসি। আবিরকে নিজের দিকে টেনে নেয় চিত্রা। একটা প্রচ্ছন্ন অনুমতি থাকে চিত্রার আচরণে। তারা দুজনেই এখন আদরের অনন্ত সাগরে ডুব দিতে চাইছে, হারিয়ে যেতে চাইছে একে অপরের মধ্যে। ওরা কেউ লক্ষ্যও করে না একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে ওদের মাথার ওপরেই। ছায়াটা দিন দিন নিজের পরিধি বাড়িয়ে যেন চিত্রার কাছে আসতে উন্মুখ হয়ে আছে। ছায়াটা একটা আকার ধারণ করছে ধীরে ধীরে, কিন্তু সেসব অনুভব করার সময় আবির বা চিত্রার কারোরই নেই। ওরা নিজেদের মধ্যে এতটাই ব্যস্ত যেন প্রথমবার একে অপরকে কাছে পেয়েছে। চিত্রা চোখ বন্ধ করে নিজের সারা শরীরে আবিরের উন্মত্ত সোহাগ অনুভব করতে থাকে। ঘামের বিন্দু ফুটে উঠছে আবিরের মুখময়। সেটা দেখতে দেখতে কেমন যেন ঘোর লেগে যায় চিত্রার। হঠাৎ দেখে আবিরের মুখটা নিমেষে পরিবর্তন হয়ে যাচ্ছে অচেনা কোনো পুরুষের মুখে। দীর্ঘ দুটো দীপ্ত চোখ, লম্বা কেশরাশি, কালো তাও দেওয়া গোঁফ, যেন কোনো রাজকুমার। এক ধাক্কায় আবিরকে নিজের ওপর থেকে সরিয়ে দেয় ও। নেশাগ্রস্তর মতো চিৎকার করে বলে ওঠে, একদম আসবে না আমার কাছে, কুয়াশা একদম আসবে না। আমি মায়া, আমি একজন দাসী মাত্র। বিছানা থেকে এক ঝটকায় মাটিতে পড়ে কুঁকিয়ে ওঠে আবির। মার্বেলের মেঝেতে চোট লাগে ওর। টেনে হিজড়ে কোনো মতে শরীরটাকে তুলে দাঁড় করিয়ে লাইটটা জ্বালে আবির। চিত্রা কেমন যেন ভূতে পাওয়ার মতো বসে আছে বিছানায়, সমানে বিড়বিড় করে যাচ্ছে, আমি মায়া কুয়াশা, আমি আমি মায়া। সারাটা রাত চলল একই বিড়বিড়ানি আর আবিরের সাথে যুদ্ধ। চিত্রার শরীরে যেন হাজার হাতির বল। আবির চিত্রাকে বলে, এই তুমি মায়া নও, তুমি পোল্যান্ড থেকে এসেছো, তুমি মার্থা। আবির শত চেষ্টা করেও চিত্রাকে স্বাভাবিক করতে পারেনি। শেষে না পেরে আবির চিত্রাকে একটা শাড়ি দিয়ে হাত পা বেঁধে রেখে দেয়। সারা রাত যুদ্ধ করে আবিরকে ভয় আর ক্লান্তি ঘিরে ধরেছে, কিন্তু পজেসড হয়ে যাওয়ার মতন চিত্রা এক নাগাড়ে বলে যায়, আমি মায়া কুয়াশা, আমি মায়া। ভোরের আলো ফুটতে আবির ভাবে এখন কি করণীয়। এখানে ডক্টরের আশা করা বৃথা। চিত্রা যতই ওর বিবাহিত হোক তবুও ও বিদেশিনী। এখন যেভাবে ও রিয়্যাক্ট করছে তাতে এখানকার মানুষ তো আবিরকেই ভুল বুঝবে। শেষে ও নিজের মা জয়িতাকে একটা ফোন করে।
জয়িতা যদিও মনকে একটু বুঝিয়ে এনেছিল, কিন্তু সবটা আবার ঘেঁটে হয়ে গেল 7 সকালে ছেলের ফোন পেয়ে। আবির তার মাকে বলে, মম প্লিজ, তুমি জয়সলমীর একবার চলে এসো কুইক। চিত্রা কেমন করছে গত রাত থেকে, সমানে বলে যাচ্ছে ও নাকি মায়া, আর কোন কুয়ারসার কথা বলছে সমানে, যেন চোখের সামনে কুয়ারসাকে দেখতে পাচ্ছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি ওকে শাড়ি দিয়ে বেঁধে রেখেছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ চলে এসো মম, প্লিজ। জয়িতার ভেতরে একটা কাঁপুনি শুরু হয়ে যায় ছেলের কথা শুনে। মায়া, কুয়ারসা। হাতের পাশে দামি শোপিসটা ছুঁড়ে মারে জয়িতা। ঝনঝন করে ভেঙে যায় মূর্তিটা। জয়িতা নিজের সিদ্ধান্তর ওপর আফসোস করে। কেন ও সব জেনেও ওদের যেতে দিল ওখানে। ছেলেকে অবশ্য জয়িতা বুঝতে দিল না, শুধু শক্ত গলায় বলল, বাবু, আমি আজ রাতের মধ্যেই পৌঁছে যাব। ডোন্ট ওয়ারি। একটা কথা মাথায় রাখবে, মেয়েটার কাছাকাছি যাবে না, একটু দূরে দূরে থাকবে তুমি। আরো বাঁধা অবস্থাতেই থাকুক, নিজে খেয়ে নেবে, তবে ভুলেও দয়া মায়া করে ওকে খাবার খাওয়াতে কাছে যেও না। অ্যান্ড লাস্ট ওয়ান, কাউকে কিছুই বলার দরকার নেই, না দিদিকে না তোমার বাবাকে। ফোন রেখে জয়িতা ভাবতে লাগলো। সে চিন্তায় ছিল এটা জেনে যে তার পুত্রবধূই গত জন্মের মায়া। এখন কুয়ারসা নামটা শুনে ও বুঝে গেল অতৃপ্ত কামনা সহজে চরিতার্থ হওয়ার নয়। কুয়ারসাও মুক্তি পায়নি। সে এতদিন ওখানেই অপেক্ষা করছিল মায়ার। এখন কুয়ারসাও যদিও জয়িতার অপরাধের সব পাওনা সুদে আসলে পূরণ করতে চায়, তাহলে তো খুবই বিপদ। আসলে জয়িতা গত জন্মের আনন্দী, কুয়ার মান সিং এর স্ত্রী। রানিসা ছিলেন আনন্দী। স্বামীর সম্পদ ও ক্ষমতার অপব্যবহার করাই হোক বা নিষিদ্ধ ভোগ, সবটাই সে করেছে প্রাণ ভরে। কুয়ারসাও স্ত্রীর থেকে কোনোদিনই সুখ পায়নি। তখনই কুয়ারসার জীবনে আসে মায়া। মায়া আনন্দীর সাজ শৃঙ্গারের কাজ করত। কার্তিকের মতো কুয়ারসার মন লেগে যায় ওই মায়ার ওপরে। মায়াও ফেরাতে পারেনি তার মনিবের প্রেম প্রস্তাব। মায়ার প্রস্ফুটিত যৌবন কুয়ারসাকে দিয়েছে এক সুখের সাগরের সন্ধান। রানিসা আনন্দী যদি মরু, তো মায়া হচ্ছে সাগর। কামনার সমুদ্রে সাঁতার কেটে কুয়ারসা আর মায়া একে অপরকে তৃপ্ত করেছিল। এমন তৃপ্তি কোনোদিনই কুয়ারসা স্ত্রী আনন্দীর কাছে পায়নি। আনন্দীর কাছে সোনার অলংকার গুনে গুনে রাখা, ঠাট বাট, পরকীয়, এইসবই ছিল কাঙ্ক্ষিত। নিজের স্বামী কুয়ারসার প্রতি প্রেম ভালোবাসা ছিল না তার কোনোদিনই। মায়া কিন্তু বুঝেছিল মান সিং মানুষটা একা। মায়া ভেসে গিয়েছিল কুয়ারসা মান সিংহের বলিষ্ঠ বাহুর উষ্ণ আলিঙ্গনে। কিন্তু বেশি দিন লুকিয়ে এই অভিসার চলেনি। ধরা পড়ে যায় মায়া আনন্দীর কাছে। নিজের একই অপরাধের জন্য কোনোদিনই কোনো অপরাধ বোধ ছিল না, কিন্তু কুয়ারসা আর মায়ার প্রেম আনন্দী মেনে নিতে পারেনি। যদিও কুয়ারসাকে কিন্তু আনন্দী সেদিন মেরে ফেলতে চায়নি। মায়াকে মেরে ফেলে আনন্দী আবিষ্কার করে কুয়ারসার হৃৎস্পন্দনও মায়ার মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে। কিন্তু তখনও যে আনন্দীর রাগ মোচন সম্পূর্ণ হয়নি, তাই তীব্র আক্রোশে মায়ার মৃত শরীরটা খণ্ড খণ্ড করে দিয়েছিল সে। আজকে আনন্দী জয়িতা হয়ে জন্ম নিয়েছে, আর মায়া সুদূর পোল্যান্ডে মার্থা নাম নিয়ে জন্ম নিয়েছে। জয়িতার নিজের ছেলেই খাল কেটে কুমির এনেছে, না হলে কখনোই মার্থা এদেশে আসতো না। আজ সে নিজের পুনর্জন্মের কথা মনে করতেও পারত না।
মায়াকে সে এমন কষ্ট দিয়ে মেরেছিল যে তাকে তো ফিরে আসতেই হতো বদলা নিতে। মরার আগে মায়াকে আতঙ্কের যে দ্রাঘিমা পার করতে হয়েছিল সেটা কি এখন ঘুরে আসতে চলেছে জয়িতারই দিকে? শান্তনু হঠাৎ বলল, জানো তো জয়িতা, কর্ম ফিরে ফিরে আসে। বারবার সে ফিরে আসে মিথ্যের উপর সত্যের বিজয় স্থাপন করতে। যুগে যুগে এটাই হয়ে এসছে। সে সত্য যুগ হোক, দ্বাপর যুগ হোক বা কলি যুগ, অসত্যের বিজয় সর্বদা সাময়িক। সত্য রক্তাক্ত হোক, সত্য বারবার হোঁচট খাক, তবুও দিনের শেষে সূর্যাস্তের সময় এসে পৃথিবী দেখে ধর্মের বিজয় হয়েছে অধর্মের উপর। জয়িতা হাতের মুঠোয় থাকা রূপোর পুষ্প পাত্রটি ছুঁড়ে মারে স্বামী শান্তনুর দিকে। জয়িতা হিস হিস করে বলে, ব্যাস, অনেক বলে ফেলেছো শান্তনু, আর একটা কথাও সহ্য করব না। শান্তনুর মাথায় পুষ্প পাত্রটি লাগায় কপালটা ফেটে যায়, বেরিয়ে আসে বিন্দু বিন্দু রক্ত। মাথাটা কি একটু টাল খেয়ে গেল? শান্তনু মাটিতে বসে যায়, নিজেকে সামলাতে না পেরে। সে এতদিনে বুঝে গেছে রূপের আগুনে নিজের বিবেক হারিয়ে হাঁটুর বয়সী একটি মেয়েকে বিয়ে করে সুখ নামক যে অদৃশ্য সোনার পাখি তিনি কিনতে চেয়েছিলেন সেটা আসলে মরীচিকা। জয়িতার পঙ্কিলতা ঢাকা পড়ে যায় শান্তনুর প্রতিপত্তি ও নিজস্ব সৌন্দর্যতে। আপাত দৃষ্টিতে সমাজের বা পরিবারের চোখে জয়িতা একটি সুষম নারী মূর্তি, কিন্তু তার উদগ্র কামনার জন্য পুরুষদের করা নারকীয় অত্যাচার, দুষ্কর্ম সবটা আর কেউ না জানলেও শান্তনু জানে। আজ সে বৃদ্ধ, জয়িতার তুলনায় অনেকটাই অকেজো হয়ে গেছে। তবে যে দূরদৃষ্টি সেদিন ছিল না, এখন কিন্তু ভালোই হয়েছে। শান্তনু সবটা না জানলেও জয়িতার সাথে দীর্ঘ সংসার করে এটুকু জেনেছে যে জয়িতার জন্মান্তর হয়েছে। সেই জন্মান্তর ওকে অতীতের কোনো পাপকে বারবার মনে করিয়ে দেয়। এইসব শান্তনু বুঝেছিল জয়িতার অতিরিক্ত জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস আর তন্ত্রমন্ত্রের সাথে যুক্ত থাকা দেখে। জয়িতা আবিরের ফোনটা পেয়ে সোজা যোগাযোগ করে জ্যোতিষী রামানুজের সাথে। ফোনে কথাবার্তা সেরে জয়িতা বেরিয়েই যাবে, এমন সময় শান্তনু ঢুকে সবটা বরবাদ করতে চেয়েছিল। জয়িতা এখন ধৈর্য রাখতে অক্ষম, না হলে এভাবে সে কোনোদিন আচরণ করত না শান্তনুর সাথে। গত জন্মেও তো কুঁয়ারসা মান সিংকে সে সম্মান দিয়েই এসেছিল। মাঝে মায়া না এলে কোনোদিনই স্বামীর সাথে বনিবনার অভাব হতো না। জয়িতা ভাবে অতীত যতই বারবার নিজেকে সামনে এনে দাঁড় করিয়ে দিক, আগের বারেও জিত হয়েছিল জয়িতা মানে আনন্দীর, এবারও তাই হবে। রাস্তায় বেরিয়ে আবিরকে একটা ফোন করলো জয়িতা। আজ তার পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে, কিন্তু 3 বার ফোন বেজে বেজে কেটেই গেল। জয়িতার দুশ্চিন্তা হলো আবির ফোন ধরছে না কেন। চিন্তা হলো একমাত্র ছেলের জন্য একটু, কিন্তু তখনই তার ফোনটা বেজে উঠল। এবার আবির ঘুরিয়ে ফোন করেছে। ফোন ধরেই ঝরে পড়ে জয়িতার রাগ। কতবার ফোন করেছি, চেক কর একবার। কি করিস কি? হ্যাঁ, রাজা মহারাজাও তো এত ব্যস্ত থাকে না সব সময়। আসলে আবির পেটের ক্ষুধা নিবৃত্তি করতে একটু বাইরে বেরিয়েছিল। ফোনটা রুমেই ফেলে গিয়েছিল সে, কিন্তু এরই মধ্যে হাত পা খুলে কিভাবে যেন পালিয়ে গেছে চিত্রা। এদিকে ফোনটা ধরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চিৎকার চেঁচামেচি শুরু করে যাচ্ছে ওর মা। মায়ের এটাই সমস্যা, কেউ মায়ের মনের মতো কিছু না করলে মাথা গরম হয়ে যায়। আবির মায়ের ফোনের ওদিক থেকে চিৎকার শুনেও চিত্রার পালিয়ে যাবার বিষয় কিছু বলল না, কারণ এখন কথা বলা মানে আরো ঝামেলা বেড়ে যাবে। ওদিক থেকে জয়িতা আবিরের রিপ্লাই না পেয়ে খেঁকিয়ে উঠল অধৈর্য হয়ে। কি হলো? কথার উত্তর দেওয়া যাচ্ছে না কেন? বোবা হয়ে গেলি নাকি?
চিত্রা কোথায় আবির? ভালো করে বেঁধে রেখেছিস তো? আবিরের পেট থেকে কথা বেরিয়েই গেল। মম, চিত্রা পালিয়ে গেছে। তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? কি বলছিস ভেবে বল প্লিজ। তুই জানিসও না ও আসলে কে, ও আসলে কি করে পালালো? ধর ওকে বাবু, আমি আসছি। আনন্দী যেদিন মায়াকে খুন করেছিল সেই দিনটা ছিল অমাবস্যা। বেলে পাথরের হাভেলির চোরা কুঠুরিতে মায়াকে নিয়ে গিয়ে ওকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করেছিল আনন্দী। প্রথমে ধারালো ধাতুর তৈরি চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করেছিল মায়ার শরীরটাকে। তারপর তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল শরীরে। আগুনের বন্যি শিখা গোটা চোরা কুঠুরি জুড়ে ছড়িয়ে পড়েছিল। মরবার আগে মায়া বলেছিল, রানিসার জন্মান্তর ঘটবে, ফিরবে, আবার ফিরবে সব চরিত্রগুলো। ইতিহাস আবার নিজেকে ঘুরিয়ে দেখাবে। শাস্তি আপনাকে পেতেই হবে, সেটা এই জন্মে না হলেও হয়তো অন্য কোনো জন্মে। কুয়ারসা ঠিক আগের রাতেই আনন্দীকে জানিয়েছিল তার আর মায়ার সম্পর্কের কথা। কুয়ারসা মান সিং চান মায়াকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে, কারণ আনন্দীর লোভ গরিব মানুষকে ঠকানো, বন্ধকি ব্যবসাতে, বাড়ির জল আনার বান্দাদের সাথে পরকীয় করতে, এই সবই জানত কুয়ারসা। তিনি আনন্দীকে এও বলেন যে নিজের সম্পত্তির অর্ধেক তিনি দান করতে চান তাকে। ওনার শুধু মুক্তি চাই আনন্দীর থেকে। মায়াকে নিয়ে স্বস্তিতে কাটাতে চান কুঁয়ার মান সিং। আনন্দী প্রথমে কিছুই বলেনি কুয়ারসাকে। তার মাথায় তখন চলছিল অন্য ষড়যন্ত্র। আনন্দী সহ্য করতে পারছিল না একজন সামান্য দাসীর জন্য কুয়ারসা তাকে ত্যাগ করতে চান। মায়ার রূপ সেদিন বিষ লাগছিল আনন্দীর। মায়ার রূপ, মিষ্টি মিষ্টি কথা, এইসবই হয়তো কুঁয়ার মান সিংকে এত সাহসী করে তুলেছে। তাই মায়াকে পুড়িয়ে কালো কয়লা করে দেওয়াটা খুব দরকার ছিল। মান সিং আনন্দীর চুপ করে থাকাটা সম্মতি ধরে নিয়েছিল, কারণ আনন্দী স্বভাবতই লোভী। তার কুয়ারসাকে কি দরকার? না হলে এত সুপুরুষ বান্দা থাকতে বাড়ির কাজের লোকেদের সাথে পরকীয়ায় কেই বা মেতে ওঠে। তারপর যখন আনন্দীর আসল উদ্দেশ্য কুয়ারসা বুঝতে পারলেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মায়া ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে। কুয়ারসা আনন্দীর ওই নৃশংসতা সহ্য করতে পারেননি। ভালোবাসার মানুষটার ওই প্রচন্ড কষ্টে মৃত্যু। ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হৃদযন্ত্র থেমে যায় কুয়ারসার। তার অনেক দিন পর আনন্দী বেঁচে ছিল। রাজা নেই তো কি হয়েছে, রাজত্ব তো আছে। সারাটা বাড়ি তান্ত্রিক দিয়ে বেঁধে ফেলে বেশ কাটিয়ে দেয় আনন্দী বাকি জীবনটা। তারপর একদিন ঘুমের মধ্যে তারও হৃদযন্ত্র থেমে যায়। জয়সালমেরের রানিসা আনন্দীবাইয়ের মৃত্যু হয়। কোনো ওয়ারিশ না থাকায় হাভেলি পড়ে থাকে খণ্ডার হয়ে। কুয়ারসার আত্মা কিন্তু শান্তি পায়নি। কুয়ারসা জানতেন পাপের হিসাব দিতে ফিরতেই হবে সব চরিত্রগুলোকে। যদিও কালচক্র থেকে মুক্তি না পেয়ে তার পুনর্জন্ম হয়নি, সূক্ষ্ম শরীরেই অপেক্ষা করে গেছেন মায়ার। আর এতদিন পর মায়া ফিরে এসেছে, নতুন জন্ম নিয়ে, নতুন পরিচয় নিয়ে। মায়া ওই মরুর দেশে পা রাখতেই কুয়ারসা সঙ্গ নিয়েছিল চিত্রারূপী মায়ার। যদিও মায়ার গত জন্মের কিছুই মনে নেই, তাই কুয়ারসা সূক্ষ্ম শরীর কালো ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছিল মায়ার চারপাশে। অমাবস্যার রাত্রে চিত্রা স্পষ্ট অনুভব করে কুয়ারসাকে। সে এখন এ জন্ম ও গত জন্মের সরল রেখার মাঝখানে ঝুলছে। চিত্রার সামনে ভাসছে কুঁয়ার মান সিংহের চেহারা আর একটা অস্পষ্ট মহিলার মুখমণ্ডল।
ওই মহিলার জন্যই তো সেই দিন ওর জীবনটা পাল্টে গিয়েছিল। অস্বাভাবিক আচরণের কারণে আবির যখন চিত্রাকে বেঁধে রেখে বাইরে খেতে গিয়েছিল, তখন কুয়ার মান সিং এর আত্মাই তার মায়া বলে চিত্রার বাঁধন খুলে দিয়েছিল। জয়িতার সাথে কথা বলে ফোন রেখে আবির ভাবতে শুরু করে চিত্রাকে খুঁজে বের করতেই হবে। আবির আর এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে পড়ল। হতে পারে সে কিছুটা স্বার্থপর তার মায়ের মতো, কিন্তু চিত্রা তারই দায়িত্ব। মেয়েটি এক কথায় তার দেশ, তার পরিচয় সব ছেড়ে চলে এসেছে শুধুমাত্র আবিরকে ভালোবেসে। সারাটা দিন এদিক ওদিক খুঁজেও আবির শুধু চিত্রার একটা কানের দুল খুঁজে পায়, তাও একটু শুনশান এলাকায়। ও বেরোবার সময় ফোন আর হাতে একটা পুরনো দিনের 4 ব্যাটারির টর্চ সার্কিট হাউস থেকে নিয়েই বেরিয়েছিল। আধার হয়ে আসছে। আবির কানের দুলটা যেখানে পেয়েছিল সেদিক দিয়েই হাঁটতে শুরু করলো। টর্চ জেলে এগিয়ে চলছে বালির মধ্যে দিয়ে। একটু যেতেই একটা খণ্ডার নজরে আসে। বোঝাই যাচ্ছে যে এদিকে বহু বছর কেউ আসেনি। ঝোপঝাড় আগাছায় ঘন হয়ে গেছে সেই অংশটা। সন্তর্পণে আবির চলে আসে সেই পুরনো হাভেলির পিছনে। টর্চ হাতে খুব সাবধানে হাঁটতে শুরু করে। এবার থেকে থেকেই পায়ে জড়িয়ে যাচ্ছে শুকনো আগাছা। কানে আসছে রাত পাখির কর্কশ শব্দ। শুনশান ভৌতিক পরিবেশ। আবিরের শরীরে কাঁটা ফুটে উঠছে যেন। এ প্রান্ত থেকে ও প্রান্ত যাবার সময় আবিরের পা ঘেঁষে হঠাৎই চলে গেল একটা বিষধর সাপ। সাপটা নিজের ঠান্ডা শরীর আবিরকে ছুঁয়ে দিয়েই আবার মিশে গেল ঝোপে। আবিরের গলা পর্যন্ত শুকিয়ে কাঠ। হঠাৎ মনে হলো চিত্রার গলার স্বর পাওয়া গেল। বজরংবলীর নাম নিয়ে তিলমাত্র অপেক্ষা না করে যেদিক থেকে শব্দ এসেছিল আবির সেই দিকে ছুটে গেল। চিত্রা, চিত্রা, চিত্রা! জ্যোতিষীকে সঙ্গে নিয়ে জয়িতা পৌঁছে গেছে জয়পুর। তারপর সেখান থেকে চলে এসেছে জয়সলমেরের দিকে। পথে জ্যোতিষী জয়িতাকে বলে, জন্মছকে শনি তুঙ্গে থাকার অর্থ প্রারব্ধ কর্ম ভালো। আমরা বেশিরভাগ মানুষই তুঙ্গ থাকার অর্থকে বৈভব দিয়ে বিচার করি। আসলে কিন্তু তা নয়। প্রতিটি গ্রহ নক্ষত্রই আমাদের কিন্তু ঈশ্বরমুখী করার চেষ্টায় রত। তাই তুঙ্গি গ্রহের ফলে মানুষ যখন ভোগবিলাসে ডুবে থাকে, তখনই শনি মহারাজ 7.5 বা মহাদশায় মানুষকে শাস্তি দেন। জয়িতা এমনিতেই টেনশনে ঘেটে আছে। ওই মায়াকে বধ করতেই হবে। আবিরকে বোঝাতে হবে যে চিত্রা ভালো মেয়ে নয়। আবিরের ওকে ত্যাগ না করলে মৃত্যুযোগ আছে। এদিকে জ্যোতিষী কি উল্টো পাল্টা বকেই যাচ্ছে। জয়িতা গম্ভীর হয়ে বলে, ভালো কিছু বলুন, শুভ কিছু। এখন গ্রহরাজ কি করবে না বলে বলুন। ওই আগের জন্মের পাপকে কি করে সরানো যায়? জ্যোতিষী বললেন, 3 রকম কর্মের ফল আমাদের ভোগ করতে হয়: সঞ্চিত, ক্রিয়মান আর প্রারব্ধ। জন্ম জন্মান্তরের আমাদের ভালো বা খারাপ যে কোনো কর্মের কারণে আমাদের এ জন্মে গ্রহ নক্ষত্রের অবস্থান নির্দিষ্ট হয়। তাই একই মায়ের গর্ভের 2 সন্তানের ভাগ্য আলাদা হতে পারে। আপনার কর্মফল আগের জন্মে আপনি আটকে দিলেও এ জন্মে সেটা বিকরাল রূপ ধারণ করে ফিরে এসেছে। এখন আপনাকে কিছুর বিনিময়ে নিজের প্রাণ রক্ষা করতে হবে। ভনিতা করার সময় আছে বলে আপনার মনে হয়? যা বলার স্পষ্ট করে বলুন। অর্থ ব্যয় করে যদি ঝামেলা থেকে রেহাই পাওয়া যায় তবে তাই সই। আর ভালো লাগছে না। আমি 6 এঁকে দেখেছি। আপনি নিঃসন্তান ছিলেন গত জন্মে, আর সন্তান কামনায় আপনি পরপুরুষে গমন করেছিলেন। ভেবেছিলেন
সমস্যা আপনার পূর্ব স্বামী মান সিং এর মধ্যেই ছিল, কিন্তু যখন মায়া গর্ভবতী হয় তখন আপনি বুঝে যান সমস্যা আপনার মধ্যে লুকিয়ে আছে। মায়া নিজেও জানতো না যে সে সন্তান সম্ভবা, কুয়ারসাও জানতেন না। এবার আপনি ভাবলেন মায়ার সন্তান পৃথিবীর আলো দেখলে আপনার জন্য আর কিছু নির্দিষ্ট থাকবে না, কিছু অবশিষ্ট থাকবে না। তাই আপনি তাড়াহুড়ো করে এক সন্তান সম্ভবা নারীকে নিষ্ঠুরভাবে হত্যা করলেন। মৃত্যুর পর আর জানা অজানার কোনো দেওয়াল থাকে না, কারণ আত্মা শক্তিশালী, সে অবিনশ্বর। আমি জাতিস্বর হওয়াতে এ জন্মে আমি প্রায় 50টা বছর ধরে এইভাবে বেঁচে আছি। এতে কি আমার পাপক্ষয় হয়নি? কত টাকা দিলে আপনি আমাকে বাঁচার উপায় করে দেবেন বলুন? টাকা নয়, তার বিনিময়ে রক্ত চাই, সন্তানের বিনিময়ে সন্তান, জীবনের বিনিময়ে জীবন। মানে? ওরসা মায়াকে জাগিয়ে তুলবে চিত্রার মধ্যে, তারপর আপনার সন্তানকে ওরা দুজনে মিলে। জ্যোতিষীর কথা মাঝপথেই থেমে গেল। জয়িতা জ্যোতিষীকে আর কথা বলতে সুযোগ না দিয়ে কোমরে গোজা ছুরিটা সোজাসুজি গেঁথে দেয় লোকটার বুকে। এই আকস্মিক ঘটনায় গাড়ির চালক ভয় পেয়ে প্রথমে দাঁড়িয়ে গিয়েছিল। জয়িতা শুনশান পথে গাড়ি থেকে ফেলে দেয় জ্যোতিষীর প্রাণহীন দেহটা। তারপর ব্যাগ থেকে পিস্তল বের করে ড্রাইভারকে গান পয়েন্টে রেখে বলে, চুপচাপ নিয়ে চলো, মোটা অঙ্কের টাকা পাবি। একটা কথা মনে রাখিস, না শুনতে জয়িতারক্ষী পছন্দ করে না। শুধু একটা গুলি মাথার খুলি উড়িয়ে দিতেই যথেষ্ট। ছেলেটা প্রাণের ভয়ে গাড়ি নিয়ে ছুটে যায় জয়সালমেরের দিকে। আবির ততক্ষণ চিত্রার কণ্ঠস্বর ফলো করে পুরনো ভাঙা হাভেলির ভিতরে সন্তর্পণে এগিয়ে এসেছে। ঝরকার দেওয়াল ঘেঁষে একটু এগোতেই চোখে পড়ল একটা ঘর। আবির দেখল পাশাপাশি অনেকগুলো ঘর আছে। বোঝা যায় একসময় এই ঘরেই মানুষ বসবাস করত, হাসত, খেলত। ঘরটার দিকে যেতেই একটা সিঁড়ি লক্ষ্য করলো আবির। উপর থেকে চিত্রার গলা পাওয়া যাচ্ছে। আবির ক্ষয়প্রাপ্ত সিঁড়ি বেয়ে উঠে এলো ওপরে। দেখল চিত্রা ভয়ে গুটিয়ে আছে, আর সামনে দাঁড়িয়ে আছে দীর্ঘকায় এক পুরুষ। তার মুখটা দেখতে পাচ্ছে না আবির, কিন্তু পিছন থেকে দেখেই বোঝা যাচ্ছে পুরুষটি ক্ষমতাবান। আবিরের পায়ে দরজা লেগে হঠাৎ একটা খুট করে শব্দ হলো। শব্দ পেয়েই ঘুরে দাঁড়ালো সেই পুরুষটি। আবির দেখল তার সামনে দাঁড়িয়ে আছে মূর্তিমান এক আতঙ্ক। আবির নিজের মা জয়িতাকে দেখে দেখে একটু স্বার্থপর হয়ে গিয়েছিল, কিন্তু তার শরীরেও ওর বাবা শান্তনু রক্ষিতের রক্তও বইছে। বাবা তাকে শিখিয়েছিলেন যখনই বিপদে পড়বে ভয় পেয়ে পালিও না, বজরংবলীর নাম নিয়ে সেই ভয়ের মোকাবিলা করবে তুমি। আজ আবিরের সামনে দাঁড়িয়ে আছে একটা রাজ পোশাকে থাকা প্রেত, যার চোখ বলতে কিচ্ছু নেই, মুখটা প্রায় কঙ্কালের মতো, মুখের ভিতরে দাঁত পর্যন্ত দৃশ্যমান। গাটা কেমন গুলিয়ে উঠল আবিরের। ভূত প্রেতের ওপর মোটেই বিশ্বাস ছিল না তার। মায়ের আজীবন মন্ত্র, তন্ত্র, জ্যোতিষ চর্চা এইসব দেখে আবিরের সবটাই হাস্যকর মনে হয়েছিল, কিন্তু আজ চোখের সামনে সেসব কি দেখছে? আবির তোতলিয়ে জিজ্ঞেস করল, কে কে তুমি? আমার স্ত্রীকে কেন তুলে দিয়েছ? কুয়ার মান সিং আবিরের প্রশ্নের উত্তর দিল না। মায়া বলে এক ঝটকায় ওকে আটকে দিল একটা থামের সাথে। কুয়ার মান সিং ইতিহাসকে আবার চিত্রার সামনে তুলে ধরতে গেল।
সে যে মান সিং এর মায়া সেটা বোঝাতে পারলেই ব্যাস, মান সিং এক ধাপ জিতে যাবে। চিত্রা আবিরকে দেখে যদিও মনে একটু সাহস পেয়েছিল, কিন্তু এখন ওই প্রেত আবিরকে তুড়ি মেরে বন্দি করে দেবার পর চিত্রা প্রায় কেঁদে ফেলে। ও আবিরকে বলে, আমাকে মরতে দাও, তুমি তুমি পালাও আবির, তুমি পালাও। আবির বলে, না না না, সেটা হয় না চিত্রা, বাঁচলে তোমাকে নিয়েই বাঁচবো আর মরে গেলে তোমাকে নিয়েই মরবো। দুজনের চোখেই জল। আবির দেখে ওই প্রেত একটা পাত্র এনে চিত্রার শরীরে কি একটা তরল পদার্থ ঢেলে দিচ্ছে, আর কি সব বিড়বিড় করে বলছে। আবির ভয়ে চিৎকার করে বলে, আমার স্ত্রীকে কেন মারতে চাইছো তুমি? আমরা কি ক্ষতি করেছি তোমার? চিত্রা, তুমি ভয় পেও না, মা আসছে। এবার প্রেতটা ঘুরে তাকায় আবিরের দিকে। শোনা যায় অপার্থিব কণ্ঠস্বর, তোমার মা আসছে, তাকেই তো দরকার। আসুক সে, আমি বহুকাল ধরে তার অপেক্ষা করছি। তরল পদার্থ চিত্রার শরীরকে স্পর্শ করতেই তার কটু গন্ধে ওর মনটা কেমন যেন হালকা হয়ে আসছিল। চোখের সামনে ভাসছিল কিছু ধোঁয়া ধোঁয়া ঘটনা। ওর শাশুড়ি জয়িতার মতো একজন মহিলা ওর শরীরে ঠিক এমনি ভাবেই তেল ছিটিয়ে দিচ্ছে। ও গঙিয়ে ওঠে আর তারপর মাথাটা ঝুঁকে পড়ে। পরক্ষণেই মুখ তুলে তাকায় চিত্রা। আবির দেখে চিত্রার চোখ সাদা, চোখের ওই নীলমণি আর দেখা যাচ্ছে না। চিত্রা ঘর ঘরে গলায় বলে, কুয়াশা, কুয়াশা, আমার মনে পড়ছে সব। আমি মায়া, আমি তোমার মায়া। কুঁয়ার মান সিং তো এটাই চাইছিল এতক্ষণ ধরে। এবার এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল মায়াকে কুঁয়ার মান সিং। একে অপরকে চুম্বন করল। এই নারকীয় দৃশ্য দেখে আবিরের চক্ষু স্থির। ওরা রাজবাড়ির ভাষায় কথা বলে যায় নিজেদের মধ্যে, যার মর্ম এতটুকুও বুঝতে পারল না আবির। তবে এটা বোঝা গেল যে চিত্রা এখন ওই প্রেতের কবলে। হঠাৎ কুয়ারসা ঝরকার কাছের জানলায় গিয়ে হাত তুলে বিড়বিড় করে কি সব বলল। পরক্ষণেই আবির দেখল একটা বালির ঝড় কুণ্ডুলি পাকিয়ে উঠল মরুভূমির বুকের মধ্যে। ঝড়ের মধ্যে মনে হয় একটা গাড়ির হেডলাইটও দেখা গেল। আসলে সেই ঝড়ে জয়িতার গাড়িটা এলোমেলো হয়ে যায়। ড্রাইভার বলে, মাইজের রিস্ক হয়ে যাচ্ছে, মারা পড়বো দুজনেই। জয়িতা বলে, দূরে একটা আলো দেখা যাচ্ছে, ওই দিকে নিয়ে চলো। ঝড়ের দাপট থেকে মুক্তি পেতে জয়িতা যেখানে গাড়িটা দাঁড় করায়, সেখানেই দাঁড়িয়ে আছে তার গত জন্মের পাপের সাক্ষী, ওই ভগ্ন হাভেলিটা। জয়িতা ভালো করে লক্ষ্য না করেই ভিতরে ঢুকে যায়, কিন্তু ড্রাইভার ছেলেটি গাড়িতেই অপেক্ষা করে। তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় ভিতরে বিপদ আছে। তাছাড়া এই বালু পাথরের পুরনো হাভেলিগুলো বিষাক্ত সাপখোপের আড্ডা, আর ধস পড়তে পারে যখন তখন। তাই ড্রাইভার আর ঢুকলো না, কিন্তু সে পালাতেও পারছে না, টাকার লোভ এমনই। জয়িতা হাভেলির ভেতর ঢুকতেই বিশাল দরজাটা শব্দ করে বন্ধ হয়ে যায়। প্রদীপের হালকা আলোয় জয়িতা দেখে জায়গাটা খুব চেনা যেন। জয়িতা আবিরকে একটা ফোন করতে যায় এটা জানাতে যে ধুলোর ঝড়ে সে আটকে পড়েছে এবং খুব তাড়াতাড়ি সার্কিট হাউসে পৌঁছে যাবে। কিন্তু ফোনে আবিরের নাম্বার ডায়াল করার কিছুক্ষণের মধ্যেই আবিরের রিংটোন শোনা যায় তারই আশেপাশে। জয়িতা চারপাশটা দেখে, আবির কি তাহলে এখানে?
জয়িতা ফোনের রিংয়ের শব্দ ফলো করে সিঁড়ি বেয়ে উঠে আসে। একটু একটু করে যেন চোখের ওপর থেকে ধোঁয়াশা সরে যায়। দোতলায় উঠে হাত পা যেন অসাড় হয়ে যায় জয়িতার। জয়িতা বলে ওঠে, এ কি? এটা তো সেই মৃত্যুপুরী। ভয়ে লোম খাড়া হয়ে যায় ওর। ধুলোর ঝড় থেকে বাঁচতে কোন অতল খাদে এসে সে পড়েছে। জয়িতার মন ওকে সংকেত দেয়, পালা এখান থেকে। জয়িতা সিঁড়িতে পা রাখে নিচে নামবার জন্য, কিন্তু ঠিক তখনই কোন মন্ত্র বলে ভগ্ন জরাজীর্ণ হাভেলিটা সেই আগের মতো ঝকঝকে তকতকে হয়ে যায়। জ্বলে ওঠে ঝাড়বাতি, চারিদিকে সাজানো গোছানো সবকিছু যেমনটা আনন্দী আর মান সিং এর সময় ছিল। জয়িতা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। সে জানে আর যাই হোক চিত্রা এই ভেলকিবাজি করতে পারবে না, কারণ সে এখন সাধারণ মানুষ। চিত্রার হয়তো মনে পড়তেই পারে যে সে গত জন্মের মায়া, কিন্তু এই ভোজবাজি তার পক্ষে করা সম্ভব নয়। তবে তবে কি সে আছে এখানে? কুঁয়ার মান সিং। জয়িতা হঠাৎ ঠান্ডা বাতাস অনুভব করে পিছন দিকে। সবাই ঘুরে দেখে দাঁড়িয়ে আছে কুঁয়ার সা মান সিং। পরনে সেই মৃত্যুর দিনের পোশাক, সেই সুন্দর রাজপুতানি চেহারা, তাও দেওয়া গোঁফ। ভয়ে জয়িতা কাঠ হয়ে যায়। এবার কুয়ারসা হেসে ওঠে। পরক্ষণেই নিমেষে সুন্দর সৌম্য মুখটা পরিবর্তিত হয়ে যায় ভয়ানক এক প্রেতের মুখে। জয়িতা সহ্য করতে পারে না সেই ভয়ালো রূপ। সে সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যায়। কুঁয়ার মান সিং জয়িতার একটা হাত ধরে টানতে টানতে ওকে সেই ঘরে নিয়ে যায় যেখানে একদিন মায়াকে হত্যা করেছিল জয়িতা ওরফে আনন্দী। এদিকে আবির প্রাণপণ চেষ্টা করছিল নিজেকে ছাড়াবার জন্য, কিন্তু কিছুতেই সে বাঁধন খুলতে সক্ষম হচ্ছিল না। আবির দেখছিল চিত্রা কেমন পাগলের মতো প্রলাপ করে যাচ্ছে। দেখে মনে হচ্ছে ও যেন চেনেই না আবিরকে। আবির সমানে বলে যায়, চিত্রা, চিত্রা তুমি আমার স্ত্রী। ওই প্রেতের পাল্লায় পড়লে দুজনেই বেঘরে মারা পড়বো। প্লিজ তুমি আমাকে খুলে দাও। চলো আমরা পালাই এখান থেকে, মা আসছে আমাদের বাঁচাতে। চিত্রা প্লিজ। চিত্রা এগিয়ে আসে আবিরের দিকে। ওর পরনের পোশাক অর্ধেক ছিঁড়ে গিয়েছে, চুলগুলো এলোমেলো হাওয়ায় উড়ছে, চোখ দুটো মণিহীন সাদা। আবিরকে চিত্রা বলে, আমি মায়া, কুঁয়ার মান সিং এর উপপত্নী। আমি তোর মা, আমার খুনি, আমার সন্তানের খুনি। ঠিক তখনই মান সিং এর প্রেত নিয়ে আসে চেতনাহীন জয়িতাকে। আবির দেখে ওর মা অজ্ঞান অবস্থায়। ও ভয়ে মাকে ডেকে ওঠে, মম, মম কি হয়েছে তোমার? মম ওঠো। চিত্রা এসে বসে অজ্ঞান জয়িতার কাছে। হঠাৎ ঠাস ঠাস করে চড় মারে অচেতন জয়িতাকে। চড়ের আঘাতে জয়িতার জ্ঞান ফিরে আসে। আবির দেখে যে মেয়েটা ওর মাকে জমের মতো ভয় পাচ্ছিল, সেই মেয়েটা কেমন চড় মেরে যাচ্ছে নিজের শাশুড়িকেই। আবির প্রেতের উদ্দেশ্যে চিৎকার করে বলে, আমার মা তোমাদের কি ক্ষতি করেছে? কেন আমার পরিবারের পিছনে পড়েছো তুমি? কুঁয়ার মান সিং আবারও হেসে ওঠে। উহ, সে কি ভয়ানক হাসি, যেন চারিদিক কেঁপে উঠল। মান সিং বলে, কর্ম ফিরে ফিরে আসে। তোর এ জন্মের মা আগের জন্মে আমার রানী আনন্দীবাই ছিল, আর তোর স্ত্রী ছিল আমার প্রেম, আমার মায়া। মায়াকে আমি ভালোবাসলেও আনন্দীকেই নিজের পত্নীর স্থান দিয়েছিলাম।
আর এই আনন্দী এতই নিকৃষ্ট মনের যে মায়ার সন্তান সম্ভবা হওয়ার খবর পেয়ে তার মনে হিংসা জন্ম নেয়। আমার আজন্ম শিশু সহ মায়াকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করেছিল আনন্দী। আমি সহ্য করতে পারিনি আমার প্রেমের এই ভয়াবহ মৃত্যু। আমার হৃদয় খান খান হয়ে যায়, আমিও মারা যাই। মায়া জন্ম নেয় আর আনন্দীও জন্ম নেয়, তবে আনন্দী পরে মরলেও সে আগে জন্মায়, আর সে ছিল জাতিস্বর। মায়াকে সে প্রথমে চিনতে না পারলেও পরে চিনেছিল, তাই ওকে মারতে এই মরুভূমি পর্যন্ত ছুটে এসেছে। ও জানে না আমি ওর মৃত্যু হয়ে বহু বছর ধরে এখানে অপেক্ষা করছি। আজ আমার বদলা পূরণ হবে। পরক্ষণেই সেই প্রেত জয়িতাকে উদ্দেশ্য করে বলে, আতঙ্ক কি সেটা জানতে হবে তোমাকে রানী। মরণের যন্ত্রণা কি সেটা জানতে হবে। যে আতঙ্ক তুমি বহুকাল আগে ছড়িয়ে দিয়েছিলে, আজ তার দ্রাঘিমা পার করব আমি, তোমার মান সিং। একজন রাজপুত হয়েও কি করে আমি আমার মায়ার হত্যাকারীকে শাস্তি না দিয়ে মৃত্যুর করে ঢলে পড়লাম। তাই আমি প্রহর গুনছি। আনন্দী ভাই, তুমি ভাবলে মায়াকে মেরে আত্মহত্যা বলে চালিয়ে দেবে, কিন্তু আমি শেষ মুহূর্তে সবটা দেখে ফেলেছিলাম, আর আমার দুর্বল হৃৎপিণ্ড সেটা সহ্য করতে পারেনি, তাই আমারও মৃত্যু হয়। শরীরের খিদে মেটাতে তুমি বাচ্চা বাচ্চা ছেলেদের ব্যবহার করেছ, আবার কখনো কখনো তাদের গুপ্ত হত্যা পর্যন্ত করেছ। এখন তুমি মরবে সেইভাবে যেভাবে একদিন মায়াকে মেরেছিলে, আর মরবে তোমার সন্তানও, কেননা মায়ার গর্ভের সন্তানকেও তুমি হত্যা করেছিলে। যা দিয়েছ সেটাই ফিরে পাবে আজ। আবির হতবাক হয়ে যায় কুঁয়ার স্যার কথা শুনে। তাহলে এই কারণেই মা আজীবন মন্ত্রতন্ত্র জ্যোতিষী নিয়ে পড়েছিল। জয়িতা হঠাৎ চিৎকার করে ওঠে, না না, তুমি আমাকে মারতে পারো না। তুমি রাজপুত, তুমি ক্ষত্রিয়। গত জন্মের পাপের ফল আমাকে তুমি এ জন্মে দিতে পারো না। এইভাবে তুমি পুরুষ হয়ে কোনো নারীকে হত্যা করতে পারো না। পরক্ষণেই চিত্রাকে উদ্দেশ্য করে বলে, এই চিত্রা, নিজের হুঁশে ফিরে এসো। তুমি পোল্যান্ড থেকে এসেছো, তোমার নাম মার্থা। তুমি মায়া নয়, তুমি আবিরের স্ত্রী। এই চিত্রা, শুনতে পাচ্ছ তুমি? চিত্রা একটা যান্ত্রিক হাসি হেসে বলে, মান সিং আবার বলে, তুমি কিছুক্ষণ আগেই নরহত্যা করে এসেছো রানী। যে জ্যোতিষীকে এতদিন ধরে তুমি ব্যবহার করেছ তাকেও মেরে ফেলেছ। তুমি মানুষ হয়ে খুন করতে পারো, আর আমি তো এখন প্রেত। আর প্রেতের কোনো ধর্ম হয় না। সে শুধুমাত্র তার প্রতিশোধ নিতে অপেক্ষা করছে এত যুগ ধরে। আবির চেঁচিয়ে ওঠে, মম, তুমি ওই জ্যোতিষীকে মেরে ফেলেছো, আর তুমি আইন হাতে তুলে নিয়েছো। মম, তুমি কি পাগল হয়ে গেছো? কুঁয়ার সায়ের হাতে তখন ফুটে উঠেছে আগুনের শিখা। এই হাভেলি আজ যৌতুগৃহে পরিণত হবে। আজ আবির আর জয়িতাকে জ্যান্ত পুড়িয়ে মারবে কুঁয়ার সা। মায়া ও তার সন্তানের মৃত্যুর বদলা পূরণ হবে আজ। চিত্রার দিকে ফিরে মান সিং বলে, এদের মৃত্যুর পর তুমি বিলীন হয়ে যাবে। তুমিও আবার স্বাভাবিক হয়ে যাবে। তুমি ফিরে যেও তোমার দেশে। এখানকার প্রয়োজন শেষ হয়ে যাবে তোমার। আবির ঘেমে উঠেছে কুঁয়ার সার কথা শুনে। এই প্রেত ওদের জ্যান্ত পুড়িয়ে হত্যা করবে, আর চিত্রাও পরে স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু ততক্ষণ তো অনেক দেরি হয়ে যাবে। আবির আর ওর মা তো আগুনে দগ্ধ হয়ে পুড়ে শেষ হয়ে যাবে। আবির বুঝতে পারে না কি করবে। সে ছটফট করে ওঠে, আর তখনই ওর গলায় থাকা বাবার দেওয়া বজরংবলীর লকেটটা বেরিয়ে আসে।
আবিরের মনে পড়ে যায় ওর বাবা কোনো দিন বুজরুকিতে বিশ্বাস না করলেও ঈশ্বরে ভীষণ বিশ্বাসী ছিলেন। বাবা ওকে সবসময় বলতো গলায় যেন সংকট মোচনের এই লকেটটা পড়ে থাকে আবির। কোনো ভূত পিশাচের সাধ্য নেই এই বর্ম ভেদ করে আবিরের ক্ষতি করবে। মায়ের পাপের কর্মের ফল যদি সন্তানকে পেতে হয় তো বাবার পূর্ণ কর্মের ফলও তো আবিরের সাথেই আছে। আবিরের বাবা বরাবরই সংকটমোচন হনুমানের পুজো করেন। উনি বলেন এই দেবতাকে মন থেকে ডাকলে জীবন থেকে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায়। পুজোর সময় আবিরের বাবার কাছে হনুমান চালিসা শুনে শুনে সবটাই মুখস্থ হয়ে গেছে তার। জীবন ও মৃত্যুর সরল রেখায় দাঁড়িয়ে আজ প্রথমবার চতুর মায়ের বদলে বাবার দেখানো পথ বেছে নিল আবির। মনে মনে বজরংবলীর নাম স্মরণ করতেই ঢিলে হয়ে আসে ওর বাঁধন। কোনো রকমে হাত ছাড়িয়ে ও বজরংবলীর লকেটটা নিজের গলা থেকে খুলে চিত্রার দিকে ছুঁড়ে দেয়। আবিরের কাছে হনুমান চালিসা মন্ত্রের জ্ঞান আছে, কিন্তু চিত্রা বিদেশিনী, সে তো জানে না এই মন্ত্র জপ। ওকে লকেটটা দিলে হনুমানজির কৃপায় যদি ও সজ্ঞানে ফিরে আসে একবার শেষ চেষ্টা করে দেখতে পারবে আবির। আবিরের ছুঁড়ে দেওয়া লকেটটা সোজা গিয়ে চিত্রার জামায় আটকে যায়। পবিত্র বজরংবলীর সূক্ষ্ম স্বর্ণ লকেটের স্পর্শ পেতেই আবার সজ্ঞানে ফিরে আসে চিত্রা। কুয়ারসা কিছু বুঝে ওঠার আগেই গমগমে গলায় আবির পাঠ শুরু করে হনুমান চালিসা। কুয়ারসার কর্ণকুহরে যেন পবিত্র জপ গিয়ে পড়তেই ছটফট করে উঠতে শুরু করে। তার আর্তচিৎকারে কেঁপে ওঠে গোটা হাভেলি। জয়িতা আবিরকে বলে, শয়তান ছেলে, ওই মেয়েটাকে কেন দিলি লকেট? জানিস না আমি তোর মা আবির? আমাকে দে। আবির কোনো কথা বলে না, সে ক্রমাগত মন্ত্রোচ্চারণ করতেই থাকে। আস্তে আস্তে কুয়ারসা হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। এই সুযোগে আবির ইশারায় ভয়ার্ত চিত্রাকে বলে জয়িতার বাঁধন খুলে দিতে। চিত্রা এসে জয়িতার হাতের বাঁধন খুলে দেয়। আবির একবারের জন্যও থামে না, সে পাঠ চালিয়েই যায়। আবির ইশারা করে ওদের এই হাভেলি থেকে বেরিয়ে যেতে। জয়িতা, চিত্রা আর আবির বেরিয়ে যাবে এমন সময় গোটা হাভেলিতে আগুন জ্বলে ওঠে। ওরা দেখে কুয়ারসা কানে হাত দিয়েই এগিয়ে আসছে ওদের দিকে। কোনো রকমে ওরা হাভেলির বাইরে পা রাখে। আবিরের মুখে তখনও হনুমান চালিসার মন্ত্র। কুয়ারসা বিকট পাশবিক চিৎকার করে। হাভেলির দরজা টপকানোর পর চিত্রা দরজার এপার থেকেই বলে, মানসিং, মুক্ত হয়ে যাও তুমি। প্রতিশোধ কোনো দিন সুখের হয় না। তুমি ক্ষমা করে দাও তোমার অপরাধীকে। তুমি মুক্তি পেলে আমিও সুখী। কোনো না কোনো জন্মে আবার আমাদের মিলন হবে। এভাবে নিজের আত্মাকে কষ্ট দিও না। জয়িতা দেখে চিত্রা ব্যস্ত কুয়ারসার সাথে কথা বলতে, আর আবির মন্ত্র বলে যাচ্ছে। দরজার ওপারেই লেলিহান আগুনের শিখা। ইতিহাস নিজেকে বারবার ঘুরিয়ে আনে। জয়িতা ধাক্কা দিতে চায় তার চিরশত্রু মায়া বা এ জন্মের চিত্রাকে, কিন্তু এই কি? কুয়ারসার হাত লম্বা হয়ে এগিয়ে এসে সামনে থেকে সরিয়ে দেয় চিত্রাকে। সে গিয়ে ঘাড় গুজে পড়ে আবিরের বুকে, আর হোঁচট খেয়ে জয়িতা গিয়ে পড়ে হাভেলির ভিতরে। সেই লেলিহান অগ্নিশিখার মাঝে শোনা যায় জয়িতার জান্তব চিৎকার। আবির দেখে তার মা দাউ দাউ করে জ্বলছে। চোখের সামনে হাভেলির দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু আবিরের কিছুই করার নেই। সেই প্রলয়ঙ্কর আগুনে যাওয়া তার সাধ্যাতীত। সে তার মাকে বিপদের মুখ থেকে বের করে আনার পরেও তার মা নিজের মনোবৃত্তি থেকে বেরিয়ে আসতে পারেনি, তাই নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছে জয়িতা রক্ষে।
কুয়ারসার প্রতিশোধ মনে হয় ঈশ্বরও পূরণ করতে চাইছেন, না হলে এভাবে জয়িতা আবার চিত্রাকে মারার চেষ্টা কখনোই করতো না। কুয়ারসার প্রতিশোধ স্পৃহা পূর্ণ হওয়ায় সে আগুনের মাঝেই বিলীন হয়ে যায়। জয়িতার রূপসী শরীরটা আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়। বাইরে অপেক্ষারত ড্রাইভার এতক্ষণ এসব দেখছিল। তারই গাড়িতে করে আবির চিত্রাকে নিয়ে ফিরে আসে সার্কিট হাউসে। তার মুখ বন্ধ রাখার জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। তারপর ফিরে আসে তারা বাবা শান্তনুর কাছে কলকাতায়। সত্যি পাপ বাপকেও ছাড়ে না, তাই জয়িতাকে বাঁচাবার চেষ্টা করেও আবির শেষ অবধি বাঁচাতে পারেনি। আতঙ্কের যে দ্রাঘিমা সে নিজের হাতে আগের জন্মে রচনা করেছিল, সেটার উপসংহারও তাকেই লিখতে হলো নিজের জীবন দিয়ে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। আগামী সপ্তাহে আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকবেন SM এন্টারটেইনমেন্টের।